বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সকলে সুস্থ এবং নিরাপদে আছো। সরকারি মজিব কলেজ অনলাইন ক্লাসে উপস্থিত আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক উদ্ভিদ বিভাগ। পূর্বের ক্লাসে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় এর কোষ প্রাচীর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম একটি আদর্শ উদ্ভিদ কোষের 5টি অংশ: কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং কোষস্থ নির্জীব বস্তু। আজকে আমরা সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করব। প্রথমে জানবো সাইটোপ্লাজম কি। কোষের অভ্যন্তরে কোষ ঝিল্লি দ্বারা বেষ্টিত নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত প্রোটোপ্লাজম অংশকে সাইটোপ্লাজম বলা হয়ে থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের বাহিরে কোষ ঝিল্লি দ্বারা বেষ্টিত প্রোটোপ্লাজমের সমতল অংশকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমকে আমরা দুইটা ভাগে বিভক্ত করতে পারি। একটি হলো সাইটোপ্লাজমীয় মাতৃকা, আরেকটি হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। প্রথমে যাব সাইটোপ্লাজমীয় মাতৃকা কি। মাতৃকা মানে ম্যাট্রিক্স। কোষের সাইটোপ্লাজমের মধ্যে বিদ্যমান অর্ধতরল, অর্ধস্বচ্ছ, সমধর্মী, কলয় জাতীয় যে পদার্থ থাকে তাকে বলা হবে সাইটোপ্লাজমীয় মাতৃকা তথা সাইটোপ্লাজমীয় ম্যাট্রিক্স, যাকে বর্তমানে হাইলোপ্লাজম বলা হয়। কি বলা হয়? হাইলোপ্লাজম বলা হয়। এর অপর নাম হলো সাইটোসল, একে সাইটোসলও বলা হয়ে থাকে। তাহলে যার নাম সাইটোপ্লাজম মাতৃকা তাকেই বলা হয় হাইলোপ্লাজম এবং তার নামই হলো সাইটোসল। তাহলে সাইটোসল কাকে বলবো? সাইটোপ্লাজমীয় মাতৃকাকে আমরা সাইটোসল বলবো। আমরা সাইটোপ্লাজমীয় মাতৃকাকে কি বলবো? হাইলোপ্লাজম বলবো। তাহলে হাইলোপ্লাজম বা সাইটোসল কি, এটা তোমাদের জ্ঞানমূলকে পরীক্ষায় আসতে পারে। তাহলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোষের সাইটোপ্লাজমের মধ্যে বিদ্যমান জীবন্ত কার্য সম্পাদনকারী কোষের জন্য অপরিহার্য যে সমস্ত অঙ্গাণু বিদ্যমান তাদেরকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা অর্গান বলা হয়ে থাকে। অর্থাৎ কোষের সাইটোপ্লাজমে ঝিল্লিবিহীন বা ঝিল্লিযুক্ত যে ক্ষুদ্র অঙ্গাণু বিদ্যমান যা কোষের বিভিন্ন শারীরবৃত্ত কাজ সম্পন্ন করে থাকে সেই অঙ্গাণুগুলাকে সাইটোপ্লাজম অঙ্গাণু বলা হয়ে থাকে। কোষের মধ্যে সাইটোপ্লাজম বিদ্যমান এই অঙ্গাণুগুলা ঝিল্লিযুক্ত হতে পারে, ঝিল্লিবিহীন হতে পারে। তাহলে এই অঙ্গাণুগুলা যা কোষের জন্য খুব অপরিহার্য, কোষের কার্য সম্পাদন করা খুব দরকার এবং কোষের যে অঙ্গাণুগুলা জীবন্ত তাদেরকে আমরা সাইটোপ্লাজম অঙ্গাণু বলতে পারি। তাহলে সাইটোপ্লাজম অঙ্গাণুগুলা সম্পর্কে আমরা প্রাথমিক ভাবে পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমে আমরা যাব রাইবোজোম। রাইবোজোম একটি সাইটোপ্লাজম অঙ্গাণু যা আদি কোষ এবং প্রতি কোষ দুইটা কোষে অঙ্গাণু থাকে। তাহলে রাইবোজোম কি বা কাকে বলে? কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত মুক্তভাবে বিরাজমান অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত যে ক্ষুদ্রাকার কণা যার মধ্যে প্রোটিন তৈরি হয়ে থাকে, সংশ্লেষণ হয়ে থাকে, তাকে আমরা বলবো রাইবোজোম। তাহলে রাইবোজোম কি? কোষের সাইটোপ্লাজমে মুক্তভাবে বিরাজমান অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত যে ক্ষুদ্রাকার কণা যার মধ্যে প্রোটিন সংশ্লেষণ হয়ে থাকে তাকে আমরা বলবো রাইবোজোম। তাহলে রাইবোজোমের সংজ্ঞা সকলে ক্লিয়ার। রাইবোজোম কণাগুলা যখন একটির পর একটি যুক্ত হইয়া মুক্তার মালার গঠন তৈরি হয় তখন তাকে বলা হবে পলিজোম। তখন তাকে কি বলা হবে? পলিজোম। তাহলে পলিজোম কি বা এর অপর নাম হলো পলিরাইবোজোম। তাহলে রাইবোজোম কণাগুলা যখন একটির পর একটি যুক্ত হইয়া মুক্তার মালার মতো গঠন তৈরি করে তখন তাকে বলা হবে পলিজোম, যার অপর নাম পলিরাইবোজোম। ক্লিয়ার? কোষের ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াসের মধ্যে কিছু ক্ষুদ্র রাইবোজোম আবিষ্কৃত হয়েছে যাদেরকে বলা হয় কি? নিউক্লিওপ্রোটিন কণা তথা নিউক্লিওপ্রোটিন পার্টিকল। তাকে বলা হয় কি? রাইবো নিউক্লিওপ্রোটিন পার্টিকল, আরএনপি। কোষের কোথায়? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াসের মধ্যে ক্ষুদ্র রাইবোজোম বিদ্যমান আবিষ্কৃত হয়েছে যাদেরকে বলা হয় কি? রাইবো নিউক্লিও পার্টিকল তথা কণা। রাইবোজোমের প্রকারভেদ। আমরা এখন যাব রাইবোজোমের প্রকারভেদ। রাইবোজোম সাধারণত আকার এবং সেডিমেন্টেশন সহ
এর উপর ভিত্তি করে রাইবোজোমকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হলো তোমার 70S মানের রাইবোজোম এবং আরেকটি হলো 80S মানের রাইবোজোম। এস হলো বেদবার্গ ইউনিট। বিজ্ঞানী বেদবার্গ এটা আবিষ্কার করছে, যার নাম অনুসারে একে তোমার কি বলা হয়, বেদবার্গ নাম অনুসারে এর নাম হয়েছে এস। এস শব্দের অর্থ হলো বেদবার্গ ইউনিট। বিজ্ঞানী বেদবার্গ এর নামের প্রথম অক্ষর এস দিয়ে 70S এবং 80S বোঝানো হয়েছে। 70S মানে রাইবোজোম সাধারণত আদি কোষে থাকে, যাকে আমরা যদি বিভক্ত করি দুইটি সাব ইউনিট পাওয়া যায়, 30S এবং 50S। 80S মানে রাইবোজোম যা প্রকৃত কোষে থাকে, এর মধ্যে দুইটি সাব ইউনিট থাকে, 40S এবং 60S। এই দুটি সাব ইউনিট, এগুলা হলো সাব ইউনিট বিদ্যমান। তাহলে 70S মানে রাইবোজোমের সাব ইউনিট কয়টি? দুইটি, একটা হলো 30S, একটা হলো 50S। 80S মানে রাইবোজোমের সাব ইউনিট দুইটি, একটি হলো 40S আর একটি হলো 60S। এই হলো রাইবোজোম এর প্রকারভেদ। রাইবোজোমের মেইন কাজ হলো প্রোটিন তৈরি করা। কি তৈরি করা? প্রোটিন সংশ্লেষণ করা। প্রোটিন সংশ্লেষণ করা। তাহলে রাইবোজোমকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয় কেন? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের প্রায় পরীক্ষায় খ নম্বরের জন্য থাকে। তাহলে প্রোটিন জীবদেহের একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ। এই প্রোটিন জীবদেহে শক্তি উৎপাদন, বিভিন্ন শারীরিক কাজ সম্পন্ন করার জন্য, তোমার বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য দরকার। এনজাইম যে জৈব রাসায়নিক পদার্থ, এটাও প্রোটিন দ্বারা গঠিত। তাই এই প্রোটিন নামক জৈব রাসায়নিক পদার্থটি মূলত রাইবোজোম এবং অঙ্গাণু হতে উৎপন্ন হয়ে থাকে এবং রাইবোজোমের মেইন কাজই হলো প্রোটিন তৈরি করা। সেই কারণে রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয়। তাহলে রাইবোজোমকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয় কেন? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা তোমাদের ভালো করে জানতে হবে। তাহলে একটু কেন বললাম, রাইবোজোম মেইন কাজ হলো প্রোটিন তৈরি করা এবং জীবদেহের জন্য খুব গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ হলো প্রোটিন। এই প্রোটিন তৈরি কাজটা সম্পন্ন হয় কোথায়? রাইবোজোম এবং অঙ্গাণুতে। এই জন্য রাইবোজোমকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয়ে থাকে। তাহলে রাইবোজোমের কথা আমাদের শেষ। তাহলে রাইবোজোমের পর আমরা যাব গোলগি বডি তথা গোলগি বস্তু। কোষের নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত দ্বিস্তরবিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত যে অঙ্গাণু, যা সাধারণত কি ল্যামেলি নলাকার চৌবাচ্চার মতো যে অঙ্গাণু বিদ্যমান, তাকে বলা হবে গোলগি বডি। তাহলে কোষের নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত দ্বিস্তরবিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত যে ফুসকা, চৌবাচ্চা, ল্যামেলি বা নলাকার অঙ্গাণু বিদ্যমান, তাকে বলা হবে গোলগি বডি। ক্যামেলি গোলগি নামক বিজ্ঞানী 1898 সালে প্রথমে বিড়াল এবং পেঁচার স্নায়ু কোষে এটি উপস্থিতি লক্ষ্য করেন। এর জন্য তার নাম অনুসারে এর নাম রাখা হয় কি? গোলগি বডি। গোলগি বডি। এই গোলগি বডি কে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কি বলা হয়? ট্রাফিক পুলিশ বলা হয়। গোলগি বডির মেইন কাজ হলো কোষের কেন্দ্র থেকে ঝিল্লি যুক্ত তোমার বিভিন্ন বস্তু কোষের পরিধি থেকে পরিবহন করা। তাহলে এই কোষের কেন্দ্র থেকে ঝিল্লি বস্তু যুক্ত বস্তু পরিধি থেকে পরিবহন করার কাজটা সম্পন্ন করে গোলগি বস্তু। সে কারণে গোলগি বডিকে কি কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। এটাও তোমাদের খ নম্বর জন্য একটি কোশ্চেন পরীক্ষায় প্রায় থাকে। তাহলে গোলগি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন? এটা জানা হলো। গোলজি বস্তু বিভিন্ন নাম আছে, যাকে বলা হয় লাইপোকন্ডিয়া, যাকে অপর নাম হলো ডিকটেরিজোম, যার অপর নাম ইডিজোম। এটা বিকল্প নাম। তাহলে গোলজি বস্তু কে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন? এটা আমরা জানলাম। এখন আমরা গোলজি বস্তুর কাজ সম্পর্কে জানবো। গোলজি বস্তুর প্রধান কাজ হলো লাইসোজোম এবং তোমার ভিটামিন তৈরি করা। অপ্রোটিন জাতীয়
পদার্থ সংশ্লেষণ করার কাজও গলিত বস্তু করে থাকে। কোষ প্রাচীরের বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করার কাজটি গলিত বস্তু করে থাকে। সেলুলোজ, হেমিসেলুলোজ, তোমার হলো মাইক্রোফাইবিল তৈরি করা, এগুলাও গলিত বস্তুর তোমার হলো কাজ। গলিত বস্তু প্রশস্ত পানি দেহ থেকে কোষ থেকে বের করে দিয়ে থাকে। গলিত বস্তু তোমার কোষের কি বলা হয়, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, পলিস্যাকারাইড, বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড উৎপন্ন এবং পরিবহনের সাথে ভূমিকা রয়েছে গলজি বস্তু। এই জন্য গলজি বস্তুকে কোষের কি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়ে থাকে। গলজি বস্তু জীবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। এ হলো গলজি বস্তু সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। এরপর আমরা যাবো লাইসোজোম। লাইসোজোম কি বা কাকে বলে? লাইসোজোম কোষের সাইটোপ্লাজমের মধ্যে বিদ্যমান দ্বি-স্তরবিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত যে অঙ্গাণু যা হাইড্রোলাইটিক এনজাইমের আধা হিসেবে কাজ করে তাকে বলা হবে লাইসোজোম। তার মানে লাইসোজোম কোষের সাইটোপ্লাজমের মধ্যে বিদ্যমান হাইড্রোলাইটিক এনজাইমের আধা হিসেবে যে অঙ্গাণু কাজ করে তাকে বলা হবে লাইসোজোম। লাইসোজোম লাইসোজোমের অঙ্গাণুটি এরকম, এটি ঝিল্লি দ্বারা আবৃত একটি অঙ্গাণু। এর মধ্যে বিভিন্ন এনজাইম থাকে যার নাম হলো হাইড্রোলাইটিক এনজাইম। দেয়া দুবে নামক বিজ্ঞানী 1955 সালে এই লাইসোজোমটি আবিষ্কার করেন এবং এই লাইসোজোম এর মধ্যে অনেক এনজাইম থাকে, যে এনজাইমগুলোকে বলা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। এই এনজাইমগুলো কোষের জন্য ক্ষতিকর, সেগুলোকে আবদ্ধ করে রাখার কাজটা করে থাকে লাইসোজোম। তবে কোষের মধ্যে কোনো জীবাণু প্রবেশ করলে তাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করে থাকে লাইসোজোম। লাইসোজোমের মেন কাজ হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করা। বিজ্ঞানগুলো এনজাইমগুলোকে আবদ্ধ করে রাখা, কোষকে সুস্থ রাখা কাজটাও করে থাকে লাইসোজোম। কোষে যদি তীব্র খাদ্যের অভাব হয়, অক্সিজেনের ঘাটতি হয়, তাহলে লাইসোজোমের এই প্রাচীর বিগলিত হয়ে এনজাইমগুলো কোষে ছড়িয়ে পড়ে, তখন কোষের অন্যান্য অঙ্গাণুকে ধ্বংস করে খেয়ে ফেলে। কোষের মধ্যে যে অঙ্গাণু ধ্বংস করলো, ভক্ষণ করে ফেললো, এটাকে সে সহগ্রাস, একে বলা হয় কি অটোফেগি, সহগ্রাসী, এবং কোষটা এক সময় ধ্বংস হয়ে যায়। এই জন্য লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়ে থাকে। তাহলে কোশ্চেনটা এরকম, লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়ে থাকে। তীব্র খাদ্যের অভাব হলে কোষ লাইসোজোমের পাশে বিগলিত হয়ে হাইড্রোলিক এনজাইমগুলো যখন কোষের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন কোষের মধ্যে বিদ্যমান অন্যান্য অঙ্গাণু যেগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে এই যে কোষের অঙ্গাণুকে খেয়ে ফেলে, গ্রাস করে, অটোফেগি আর বিনষ্ট হয়ে যাওয়ার প্রক্রিয়াকে অটোলাইসিস বলা হয়। এবং এর ফলে পুরো কোষটি এক সময় ধ্বংস হয়ে যায়। এই কারণে কোষ লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়। এই এনজাইমগুলো কোষ যেটা এই যে কোষ বিগলিত হওয়ার পর কোষটি ধ্বংস করে পার্শ্ববর্তী কোষগুলো নষ্ট করে যায়। এই জন্য লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়ে থাকে। লাইসোজোম কি, লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয় কেন, এটা তোমাদের ক্লিয়ার। এরপর আমরা যাবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পরিণত কোষের তোমার সাইটোপ্লাজমের মধ্যে বিদ্যমান জালিকাকারের যে বিন্যাস দেখা যায় তাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত দুই ধরনের, একটি হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটি হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিদ্যমান। ভৌত গঠনের উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিন ধরনের, একটি হলো সিস্টানি, আরেকটি হলো ভেসিকল, আরেকটি হলো টিউবুলস। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে গঠনের ভূমিকা রাখে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা তারা কি করে, প্রোটিন সংশ্লেষণ করে থাকে। তাছাড়া মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে থাকে। এরপরে অন্তঃবাহক হিসেবে কাজ করে থাকে। অনেকে মতে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম, গ্লাইকোজোম ধারক হিসেবে কাজ করে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এছাড়া লিপিড প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। তাহলে আজকে আমরা সাইটোপ্লাজমের চারটি অঙ্গাণু রাইবোজোম, গোলগি বডি, লাইসোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট গুরুত্বপূর্ণ অঙ্গাণু নিয়ে আলোচনা করব। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। সবাই সুস্থ থাকো এবং নিরাপদ থাকো। আল্লাহ হাফিজ।